আসসালামু আলাইকুম। সেট একাডেমির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাশরুকুর রহমান মাশরুক, তোমাদের বায়োলজি টিচার। এবং আজকের ক্লাসে আমরা দেখব কি সম্পর্কে? আজকের ক্লাসে আমরা দেখব জিন সম্পর্কে। কি সম্পর্কে? জিন। এটা আবার উড়ে বেড়ানো সেই জিন না, এটা মূলত আমাদের দেহের ভিতরে থাকে, আমাদের দেহের যাবতীয় কাজকর্ম করে থাকে। তাহলে আমরা জিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি, জিন ব্যাপারটা কি। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করতে পারি। আজকের ক্লাসে আমরা কি কি জানবো? আজকের ক্লাসে আমরা যে জিন এবং জিনোম কি সেটা আমরা জানতে পারবো। কি জানতে পারবো? জিন এবং জিনোম কি সেটা জানতে পারবো। এবং জানতে পারবো কি আদি কোষে কিভাবে জিনের প্রকাশ ঘটে থাকে। আদি কোষে জিনের প্রকাশ কিভাবে ঘটে থাকে সেটা আমরা জানতে পারবো। এবং তারপর আমরা জানতে পারবো কি প্রকৃত কোষে কিভাবে জিন প্রকাশ ঘটে। এবং আমরা যে জিনের কোডন আছে অর্থাৎ জেনেটিক কোড সেটা আমরা জানতে পারবো। এবং সর্বশেষ আমরা অ্যান্টিকোডন সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। প্রথমে যদি আমরা আসি, আমাদের মানে এলাকায় কিছু কথা প্রচলিত আছে বা আমাদের আত্মীয় স্বজনরা বলে না যে ছেলেটি তার বাবার মতো হয়েছে, মেয়েটি তার মায়ের মতো হয়েছে, বা ছেলেটি বলা হয় বাবার মতো বুদ্ধিমত্তা পেয়েছে, মায়ের মতো চুল এবং চোখ পেয়েছে। এমন কথা আমরা প্রায় শুনি। আর বাস্তবে কি হয়? বাস্তবে এমনটি আমরা দেখেও থাকি। কিন্তু কেমন করে, কার মাধ্যমে, কোথা থেকে ছেলেতে বাবা মার বৈশিষ্ট্যগুলো আসলো, এটা কি আমরা কখনো চিন্তা করছি? কিভাবে মূলত আসলো? হ্যাঁ, কিভাবে আসলো? এক্ষেত্রে একটি নিষিক্ত ডিম্বাণু থেকে ওই ছেলেটি বা মেয়েটির জীবন শুরু হয়েছে। ওই নিষিক্ত ডিম্বাণু না ছিল বাবার কৃত্রিম বাবার বুদ্ধিমত্তা, না ছিল মায়ের চোখ চুল, তাহলে আসলোটা কিভাবে? একটি মাত্র নিষিক্ত ডিম্বাণু সেখানেই তো মূলত ছিল। তাহলে সেখানে তো বাবার বুদ্ধিমত্তাও ছিল না, বাবার ব্রেন তো সেখানে যায়নি, তাই না? বা মায়ের চুল বা চোখ তো সেখানে যায়নি, তাহলে এটা কিভাবে আসলো, তাই না? এখন এই বৈশিষ্ট্যগুলো যে প্রকাশ পাইছে যে মাধ্যমটাতে বা যেই মাধ্যম দিয়ে এটা স্থানান্তরিত হয়েছে, সেই মাধ্যমটাকে আমরা বলছি জিন। কি বলছি? জিন। এখন বংশগতির মূল একক হচ্ছে জিন, অর্থাৎ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্র অংশকে আমরা বলছি জিন। এখন যদি আমরা আসি, গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। গ্রেগর জোহান মেন্ডেল 1860 সালের দিকে, 1860-এর দশকে উনি করছে কি উদ্ভিদের বৈশিষ্ট্যের বাহককে ফ্যাক্টর নামে অভিহিত করছে। ফ্যাক্টর বা বাংলায় যদি বলি জিন নামে অভিহিত করছে, তাই না? পরবর্তীকালে জোহানসেন উনি 1909 সালের সর্বপ্রথম ওই কণা বা ফ্যাক্টরকে জিন নামে অভিহিত করছে। এখানে লক্ষণীয় বিষয়, গ্রেগর জোহান মেন্ডেল কিন্তু জাস্ট ওটাকে ফ্যাক্টর বলছে, নট জিন। জিন বলে নাই, জাস্ট ফ্যাক্টর নামে অভিহিত করছে, অর্থাৎ একটা কিছু নামে অভিহিত করছে। বাট জোহানসেন উনি কি করছে? উনি 1909 সালে সর্বপ্রথম ওই কণাটিকে উনি জিন নামে অভিহিত করছে। আর 1912 সালে টি এইচ মর্গান উনি বলছেন কি জিন কোষের ক্রোমোজোমে অবস্থিত। আর ভারতীয় বিজ্ঞানী হার্জগোভিনা খুরানা উনি কৃত্রিম জিন সংশ্লেষণ করে 1969 সালে নোবেল পুরস্কার উনি ভূষিত হয়েছেন। এবং যদি আমরা দেখি, ক্রোমোজোমের যে স্থানে একটি জিন অবস্থান করে ওই স্থানটিকে লোকাস বলে। কিন্তু জিন কি? আমি এতক্ষণ বললাম যে অনেক কথা বললাম জিন সম্পর্কে, তাহলে জিন ব্যাপারটা মূলত কি? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেই স্থানটাকে বলছি লোকাস। তাহলে এখানে জিন ব্যাপারটা কি? এটা কোশ্চেন আসে না? তাহলে এই কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি যে জিন মূলত কি, সেটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। জিন মূলত কি? নিউমোকক্কি ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করে ফ্রেডরিক গ্রিফিথ উনি কি দেখছে? উনি দেখছে কি এর ভাইরোলেন্ট প্রকরণের ক্যাপসুল সৃষ্টিকারী বৈশিষ্ট্যটি স্থানান্তরযোগ্য। পরে কি হয়? পরে ওটি এভেরি প্রমাণ করেন যে এই ব্যাকটেরিয়ার ক্যাপসুল দেহের চারদিকে পুরো আবরণ তৈরির বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় মূলত কি দিয়ে? জিন দিয়ে। কাজেই বোঝা গেল ডিএনএ হচ্ছে জিন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ডিএনএ হচ্ছে জিন। ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, জিনকে বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়, যেমন রেকন, মিউটন, রেপ্লিকন এবং সিস্টন। তাহলে কোনটা কি এটা আমাদের দেখতে হবে। জিনকে বিভিন্ন এককে প্রকাশ করা, এটা কি?
রেকন, মিউট্রন, রেপ্লিকেশন এবং সিস্ট্রন। তাহলে কোন জিনিসটা কি সেটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। তাহলে আমরা যদি দেখি রেকন, হোয়াট ইজ রেকন, রেকন ব্যাপারটা একটু জানে নেওয়া উচিত। এইটা একটা জিন রিকম্বিনেশনের একক, আর ডিএনএ অণুর যে ক্ষুদ্রতম একক জেনেটিক রিকম্বিনেশন অংশ নয়। তার মানে যে জিনের যে অংশটা অর্থাৎ জেনেটিক রিকম্বিনেশন অংশ নেয়, ডিএনএ অণুর যে ক্ষুদ্রতম অংশটা জেনেটিক রিকম্বিনেশন অংশ নেয় তাকে আমরা বলছি কি রেকন। আর রেকন এক অথবা দুই জোড়া নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়। রেকন কি দ্বারা গঠিত হয়? এক অথবা দুই জোড়া নিউক্লিওটাইড দ্বারা গঠিত হচ্ছে। দেন আমরা দেখব মিউট্রন। মিউট্রন জিনিসটা কি? মিউট্রনকে বলা হয় মিউটেশনের একক। মিউট্রনকে বলা হয় মিউটেশনের একক। ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে মিউটেশন সংঘটিত হয়, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে কি সংঘটিত হয়? মিউটেশন সংঘটিত হয়। তাকে আমরা কি বলছি? তাকে আমরা মিউটেশন বলছি। আর মূলত তাকে আমরা মিউটন একক নামে অভিহিত করছি। এক বা একাধিক নিউক্লিওটাইড যুগল নিয়ে মূলত এই মিউটনটা গঠিত হয়। এখন রেপ্লিকন ব্যাপারটা কি? ডিএনএর যে অংশে, যে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ডিএনএ রেপ্লিকেশন, ওই রেপ্লিকেশন যে মানে যে এখানে সংঘটিত হচ্ছে বা রেপ্লিকেশন যেখানে হচ্ছে সেটাকে আমরা রেপ্লিকেশন বা রেপ্লিকেশনের একক বা রেপ্লিকন নামে অভিহিত করছি। তারপরে সিস্ট্রন। সিস্ট্রনকে বলা হয় জিন কার্যের একক। জিন কার্যের একক কাকে বলা হয়? সিস্ট্রনকে বলা হয় জিন কার্যের একক। ঠিক আছে। তারপরে যদি আমরা বলি ডিএনএ অণুর যে খন্ডাংশে কেন্দ্রীয় বস্তুর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয় বস্তুর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে সিস্ট্রন। এখন আমরা আসি ইকোলাই কথা। ইকোলাই বা এশিরেশিয়া ইকোলাই ব্যাকটেরিয়ার একটি সিস্টনে প্রায় 1500টি নিউক্লিওটাইড যুগল থাকে। ইকোলাই কোষের কি হয়? ইকোলাই ব্যাকটেরিয়া কোষের একটি সিস্টনে প্রায় 1500 অর্থাৎ 1500 নিউক্লিওটাইড যুগল থাকে। প্রতি সিস্টনে অনেক রেকন এবং মিউট্রন থাকে। প্রতি সিস্টনে অনেক রেকন এবং মিউট্রন থাকে, তাই রেকন এবং মিউট্রন অপেক্ষা সিস্টনের দৈর্ঘ্য অনেক বেশি হয়। অধিকাংশ ক্ষেত্রে সিস্টন কি হয়? সিস্টনের প্রায় সমতুল্য অর্থ বহন করে থাকে রেকন এবং মিউট্রনের ক্ষেত্রে। এখন আমরা বিভিন্ন একক সম্পর্কে জানলাম, 4টা একক সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব জিন হলো কি ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স, যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেতে আবদ্ধ বা এনকোড করে প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে থাকে, বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। অন্যভাবে বলা যায় জিন ক্রোমোসোমস্থ ডিএনএ এর একটি অংশ, যা একটি কার্যকলাপ পলিপেপটাইড চেনের মাধ্যমে মূলত বার্তা গ্রহণ করে থাকে বা বহন করে থাকে। এখন জিনের বৈশিষ্ট্য বলি একটু আমরা জেনে নিই। জিন অসংখ্য নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হয়। এরা প্রকৃত কোষের ক্রোমোজোমে অবস্থান করে আর আদি কোষের নিউক্লিয় বস্তু বা প্লাজমিডে অবস্থান করে। এটি জীবের প্রকরণ এবং পরিব্যক্তিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। আর জিন জীবের বিশেষ কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে বহন করে থাকে। আর জীবের একটি বৈশিষ্ট্যের জন্য এক বা একাধিক জিন দায়ী থাকে। একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে। জিন ক্রোমোজোমে রৈখিকভাবে সাজানো ক্রমে একটা বিন্যস্ত ক্রমে মূলত থাকে। এটা ছিল জিনের বৈশিষ্ট্য। এখন আমরা কিছু জিন সম্পর্কে একটু জেনে নিই। জিনের বিভিন্ন মানে কোন কাইন্ড অফ সংখ্যা একটু জেনে নিই। লিথাল জিনকে আমরা বলি মারণ জিন। লিথাল জিন বা মারণ জিন, যেখানে লিথাল জিন উপস্থিত থাকবে সেই জীবটা একদম মারা যাবে বা সেটা বিকলাঙ্গ হয়ে যাবে, এক কথায় যদি আমরা বলি। লিথাল জিন অর্থাৎ এখানে বললাম বহি প্রকাশের কারণে জীবের মৃত্যু ঘটে, তাকে আমরা বলছি লিথাল জিন। অঙ্কোজিন কাকে বলা হয়? অনকোজিন বলা হয় যে জিনের কারণে ক্যান্সার রোগের সৃষ্টি হয়। যে জিনের কারণে কি হয়? ক্যান্সার রোগের সৃষ্টি হয়, তাকে আমরা বলছি অঙ্কোজিন। সেক্স ক্রোমোজোম জিন বলা হয় কাকে? এক্স এবং ওয়াই কে বলা হয় সেক্স ক্রোমোজোম জিন। আর এটা মূলত কি ঘটে থাকে? জিন বহন করে, ক্রোমোজোম বহন করে এবং ক্রোমোজোমাল জিন বলা হয়, যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা ইত্যাদি এক্স ক্রোমোজোম জিনের কারণে হয়ে থাকে। ট্রান্সজিন বলা হয় যে জিন কোনো উদ্ভিদে কোষ এবং প্রাণী কোষ থেকে নিয়ে অন্য কোনো প্রজাতির উদ্ভিদ বা প্রাণী কোষে প্রতিস্থাপন করা হয়, তাকেই বলা হচ্ছে ট্রান্সজিন। এখন খণ্ডিত জিন বা স্প্লিন্ট জিন, যে জিন ইন্ট্রন এবং এক্সন সহযোগে গঠিত হয় তাকে খণ্ডিত জিন বলা হয়। ইতিপূর্বে এটা আমরা দেখেছি গত ক্লাসে ট্রান্সলেশন যখন পড়েছিলাম তখন। এখন সিউডোজিন আমরা দেখব। সিউডোজিন ব্যাপারটা কি? যে অংশ নিষ্ক্রিয় থাকে বা জিনের যে অংশ থেকে কোনো পলিপেপটাইড তৈরি হয় না তাকে বলা হচ্ছে সিউডোজিন। এখন লিঙ্ক জিন কি?
যখন দুটি জিন কোনো ক্রোমোজোমের একই সঙ্গে অবস্থান করে এবং স্বাধীনভাবে সঞ্চারিত হয় না তাকে বলা হচ্ছে লিঙ্কড জিন। এরপর জিনোম কি, আমরা এখন জিন সম্পর্কে জানলাম, তাহলে একটু জিনোম সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া উচিত। তাহলে জিনোম ব্যাপারটা কি? জিনোম ব্যাপারটা হচ্ছে কোন প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমকে জিনোম বলা হচ্ছে। অর্থাৎ কোন প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমকে আমরা কি বলছি? জিনোম বলছি। যেমন মানব দেহে কোষ ডিপ্লয়েড অর্থাৎ 2 সেট ক্রোমোজোম নিয়ে গঠিত, 23 জোড়া ক্রোমোজোমের একটি জোড়া, এই 23টি ক্রোমোজোমের মধ্যে 23 জোড়া ক্রোমোজোমের যে তৈরি হয় তাকে মূলত জিনোম বলা হচ্ছে। আর এই দেহকোষের জিনোম মূলত 2টি, দেহকোষের জিনোম মূলত 2টি, কারণ 23টি ক্রোমোজোমের একটি সেট আর 23টি ক্রোমোজোমের আরেকটি সেট, তাহলে 2 সেট আমরা পাচ্ছি। তাহলে 23 দুগুণে এক সেট মূলত পাচ্ছি, বাট 2টা। এরপরে যদি আমরা আসি, মানব জিনোমে 3000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে। মানব জিনে ক্ষারক যুগল থাকে কতটুকু বা বেস পেয়ার থাকে কতগুলা? 3000 মিলিয়ন। এক্স ক্রোমোজোমে সব থেকে বেশি 2968টি জিন থাকে এবং ওয়াই ক্রোমোজোমে সবথেকে কম 231টি জিন থাকে। আর মানব দেহের 2% জিন কি করে? বৈশিষ্ট্য প্রকাশ করে। মানব দেহের 2% জিন বৈশিষ্ট্য প্রকাশ করে, আর বাকি 98% অকেজো থাকে, তাকে জাঙ্ক ডিএনএ বলছি। তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা জাঙ্ক ডিএনএ নামে অভিহিত করছি। এরপরে যদি আমরা দেখি, মানব দেহের জিনোমের সাথে শিম্পাঞ্জির জিনোমের 98% এবং গরিলা জিনোমের 97% মিল আছে। তাহলে মানব দেহের জিনোমের সাথে শিম্পাঞ্জির 98% এবং গরিলার 97% মিল লক্ষ্য করা যায়। এরপরে আমরা যদি দেখি, স্তন্যপায়ী প্রাণীর কোষে 50,000-এর অধিক স্তন্যপায়ী প্রাণীর কোষে 50,000-এর অধিক জিন থাকতে পারে। সুতরাং জিনে 75টি নিউক্লিওটাইড এবং বৃহত্তম জিনে 40,000টি নিউক্লিওটাইড থাকে। আর সিকল সেল হিমোগ্লোবিনে 600টি অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। আর সাধারণত হিমোগ্লোবিন থেকে সিকল সেল হিমোগ্লোবিন আকৃতি আলাদা, আর দেহের আকৃতি অন্যান্য কাস্তের মতো হয়ে থাকে। এদের আকৃতি কাস্তের মতো হয়ে থাকে। আর ড্রোসোফিলা মাছির চোখের রং 20টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ড্রোসোফিলা মাছির রং চোখের রং কয়টি জিন দ্বারা গঠিত হয়? 20টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে আমরা আদিকোষে কিভাবে জিনের প্রকাশ ঘটে থাকে সেটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। জিন ক্রিয়ার নিয়ন্ত্রণ এবং ব্যাখ্যার জন্য জ্যাকব মাইনার্ড উনি কি বলছে? অপেরন যে মডেলটা সেটা হচ্ছে উনি প্রস্তাব করছে, এবং আদিকোষে অর্থাৎ এশিরেশিয়া কোলি জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। এই জিন প্রকাশ ইউনিটকে অপেরন নামে অভিহিত করছে। এটি একটি গাঠনিক জিন, তার সঙ্গে চালক জিন, নিয়ন্ত্রণ জিন এবং উদ্দীপক জিন দ্বারা গঠিত হয়, এবং 4টি অংশ নিয়ে অপেরন জিন গঠিত। একটা গাঠনিক জিন, যেটাকে আমরা স্ট্রাকচারাল জিন বলছি, যা এনজাইম সংশ্লেষ করে থাকে, এবং প্রমোটর বা উদ্দীপক জিন, যা কি হয়? আরএনএ পলিমারেজ এনজাইমকে যুক্ত করে। আর অপারেটর বা চালক জিন কাকে বলে? চালক জিন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে থাকে। এখন রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন করে থাকে চালক জিনকে, যে নিয়ন্ত্রণ করে থাকে তাকে আমরা রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন নামে অভিহিত করছি। এরপরে আদিকোষে জিনের প্রকাশ আমরা বললাম। এখানে কি হয়? এখানে বিভিন্ন অপেরন কথা বলছে। এখানে নিয়ন্ত্রক জিন আছে, এখানে আমরা দেখতে পাই নিয়ন্ত্রক জিনের কথা। এখানে আমরা নিয়ন্ত্রক জিন দেখতে পাবো। এরপরে উদ্দীপক জিন পাবো, উদ্দীপনা দান করছে উদ্দীপক জিন দেখতে পারবো। দেন চালক জিন দেখতে পারবো, এবং সর্বশেষ এখানে গাঠনিক জিন আমরা দেখতে পারবো এই চিত্র থেকে, যেটা মূলত একটা অপেরন মডেল। এখন প্রকৃত কোষে কিভাবে জিনের প্রকাশ ঘটে থাকে? প্রকৃত কোষে জীবদেহের সকল তথ্য জিন তথা ডিএনএ তে সংরক্ষিত থাকে। প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে এইসব তথ্যের বহিঃপ্রকাশ ঘটে। যে প্রক্রিয়ায় জিন প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে থাকে তাদেরকে বলছে জিনের ক্রিয়া বা অ্যাকশন অফ জিন। প্রকৃত কোষে জিন প্রকাশ ঘটে যথাক্রমে ট্রান্সক্রিপশন, এমআরএনএ প্রসেসিং, ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং, আর ফিডব্যাক ইনহিবিশন প্রক্রিয়ার মাধ্যমে। কয়টি ধাপ? ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এমআরএনএ প্রসেসিং এর মাধ্যমে, ট্রান্সলেশনের মাধ্যমে, ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং এর মাধ্যমে। আর ব্যাকটেরিয়া ক্রোমোজোমের অপেরন
এর জিনের ক্রিয়া কৌশল যেটা আমরা অলরেডি দেখেছি, এবং সেখানে হেটারোক্রোমাটিন অংশের জিনের ক্রিয়া কৌশল বা ইউক্রোমাটিন অংশে আমরা দেখব। এখন যদি আমরা জিনের কাজটা যদি আমরা দেখি, জিনের কাজটা কি, জিনের কাজটা কি, আমাদের ফিনোটাইপিক যে বৈশিষ্ট্য বা অর্থাৎ আমাদের যে বাহ্যিক বৈশিষ্ট্য, যে আমি দেখতে কেমন, আমার চুলের কালার কেমন, আমাকে দেখতে বাবার মতো নাকি মার মতো, এই যে প্রকাশগুলো বা বাইরের বাহ্যিক যে অবস্থা সেটা মূলত জিন নিয়ন্ত্রণ করে থাকে বা জিনের একটা কাজ। তারপরে সাংগঠনিক এবং বিপাকীয় বৈশিষ্ট্য প্রোটিন এনজাইম এগুলোর মাধ্যমে প্রকাশ করে জিনের কাজ। আর অন্তর্নিহিত যে তথ্য বা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ স্থানান্তর, তারপরে সেটা ট্রান্সলেশন করে আরএনএ তে স্থানান্তর, তারপরে প্রোটিনে গঠন করা, এগুলো মূলত জিনের কাজ। তারপরে কোষের সবখানে আরএনএ এবং প্রোটিন উৎপাদনে জিন ভূমিকা পালন করে। আর জিন প্রজাতির নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে সংরক্ষণকে নিশ্চিত করে থাকে। এরপরে যদি আমরা আসি জেনেটিক কোড, জেনেটিক কোড ব্যাপারটা কি, জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে ডিএনএ এর অণুর বিশেষ অংশ বা জিন হিসেবে পরিচালিত হয়। আর জিন থেকে একটি নির্দেশনা দিয়ে মূলত এমআরএনএ তখন কোষের ক্রোমোজোমকে মঞ্চ বানিয়ে টিআরএনএ এর মাধ্যমে জিনের সেই নির্দিষ্ট বিশেষ নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড এনে পরিপূর্ণ প্রোটিন গঠন করে থাকে। এবং এই প্রোটিন সমূহ জীবের বাহ্যিক বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে এবং কোষের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। চারটি বেস মূলত আমরা দেখব এখানে, চারটি বেস এটিজিসি। চারটি বেস কি কি? এটিজিসি কম্বিনেশনই হচ্ছে ডিএনএ অণু। আর চারটি বেস ইউজিসি এর বিভিন্ন কম্বিনেশনে তৈরি হয় আরএনএ অণু। আর ডিএনএ অণু তাহলে কিভাবে? এটিজিসি আর আরএনএ ইউজিসি। আর অন্যদিকে 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের কম্বিনেশনে তৈরি হয় বিভিন্ন প্রকার প্রোটিন। এখন আমরা জেনেটিক কোড যেটা বললাম, জেনেটিক কোড হচ্ছে 3 লেটার। কয় লেটার হয়? জেনেটিক কোড হচ্ছে 3 লেটার বা 3টি নিউক্লিওটাইড বেস দ্বারা গঠিত কোড, যা হচ্ছে কি অণুতে পরপর বিন্যস্ত থাকে। আর ডিএনএ অণুতে অবস্থিত 3 লেটার কোডকে প্রথমে রূপান্তরিত হয় এমআরএনএ অণুতে 3 লেটার কোডন হিসেবে আমরা মূলত সজ্জিত করছি। এরপরে যদি আমরা জেনেটিক কোড বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি বলা হয়। এখন জেনেটিক কোডন কাকে বলে? তাহলে এখন বললাম, কোডন কাকে বলে? কোডন নিয়ে যদি আমরা বলি, এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমে 3টি ক্ষারককে একত্রে বলা হয় কোডন। 3টি ক্ষারককে একত্রে বলা হয় কোডন। এবং মোট কোডন কয়টি? মোট কোডন 64টি। একটি কোডন যদি একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে তাহলে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা এবং কোডের সংখ্যা 64 হওয়া উচিত, কিন্তু আমরা জানি অ্যামিনো অ্যাসিড 20টি। সুতরাং বোঝা যাচ্ছে একাধিক কোডন কখনো কখনো একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, কারণ কোডন কিন্তু 64টা, এক একটা কোডন এক একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। কিন্তু আমরা জানি অ্যামিনো অ্যাসিড মাত্র 20টা, তাহলে বাকিগুলা কই গেল? বাকিগুলা এইভাবে যে একটি অনেকগুলা কোডন মিলে বা একটি কোডন একাধিক অ্যামিনো অ্যাসিড নির্দেশ করছে, এরকম হয়ে থাকে। আর যেমন লিউসিন যে কোডটা, লিউসিনের কোড হচ্ছে, লিউসিনের কোড কয়টা? 6টি কোড আমরা দেখতে পাই লিউসিন অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে। এখন ট্রান্সলেশন প্রক্রিয়ায় আমরা দেখেছিলাম সমাপ্তি কোড হচ্ছে কি ইউএএ, ইউজিএ আর ইউএজি। এই তিনটা মূলত ট্রান্সলেশন প্রক্রিয়াকে সমাপ্ত করে থাকে। 3টি কোডন কখনো কখনো অ্যামিনো অ্যাসিড কোড করে না, সুতরাং অ্যামিনো অ্যাসিড কোড করে এমন কোডন সংখ্যা হচ্ছে 61টি, অর্থাৎ স্টার্ট কোডন বলা হচ্ছে ইউজি কে। তাহলে এখানে সমাপ্তি কোডনটা কি আমরা দেখলাম? ইউএ, ইউজিএ, ইউএজি। আর স্টার্ট কোডন কি? ইউজি। স্টপ কোডন বললাম আমরা অলরেডি, স্টার্ট এবং স্টপ কোডন এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে, এখান থেকে এমসিকিউ এসে থাকে। এখন কোডন আরেকটা সংজ্ঞা যদি আমরা দেখি, এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমে 3টি বেসকে একত্রে কি বলছে? একটি কোডন বলছি, এটা আমরা অলরেডি বলেছি। ট্রিপ্লয়েডটা কি তাহলে? 3টি বেস এর গুচ্ছকে বলা হয় ট্রিপ্লয়েড। ডিএনএ এর কোডসমূহ ট্রিপ্লয়েড, এমআরএনএ এর কোডগুলো হচ্ছে ট্রিপ্লয়েড, এমনকি টিআরএনএ এর অ্যান্টিকোডন ট্রিপ্লয়েড। 3টি বেস নিউক্লিওটাইড এর কি হয়? কার্যকরী গুচ্ছই হচ্ছে ট্রিপ্লয়েড সিকোয়েন্স 5' প্রাইম মুখী হয়ে থাকে। তাহলে ট্রিপ্লয়েড কি? এই যে কোডনগুলো বললাম, ইউজি, তারপরে ইউজিএ, ইউএজি, ইউজিএ, এই কোডনগুলা যেহেতু 3টা কোড একত্রে আছে, এই জন্য আমরা এই কোডনগুলাকে আমরা কি বলছি? এই কোডনগুলাকে আমরা ট্রিপ্লয়েড নামে অভিহিত করছি বা ট্রিপ্লয়েড বলছি। এখন আমরা জানবো অ্যান্টিকোডন, তাহলে ব্যাপারটা কি? অ্যান্টিকোডন তাহলে আমরা দেখবো অ্যান্টিকোডন কি? টিআরএনএ অণুর
টিআরএনএ অণুর ক্ষেত্রে কি হয়, 3টি বেস যা এমআরএনএ এর পরিপূরক কোডনের সাথে যুক্ত হতে সক্ষম, সেই ট্রিপলয়েডকে অ্যান্টিকোডন বলছি। টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিড সাইটের উল্টো দিকে অ্যান্টিকোডনের অবস্থান করে থাকে। আর এমআরএনএ অণুর ক্ষেত্রে কি হয়, এমআরএনএ অণুর কোডন যদি 5' প্রাইম হয়ে থাকে, এমআরএনএ অণুর 5 প্রাইমের ক্ষেত্রে এজিইউ কোডন থাকে এবং 3 প্রাইমের কোডনে টিআরএনএ এর ক্ষেত্রে অ্যান্টিকোডন, 3 প্রাইমের ক্ষেত্রে কি হবে, 3 প্রাইম মুখে ইউসিএ হবে। তাহলে এটা একটু এখান থেকে জেনে নেওয়া উচিত। যদি এমন হয় এমআরএনএ অণুর কোডন যদি এরকম হয়, কোডনটা যদি আমরা দেখি, কোডন যদি এরকম হয় 5' প্রাইমের ক্ষেত্রে এজিইউ, তাহলে এটার অ্যান্টিকোডন কি হবে, ইউসিএ। অ্যান্টিকোডন কি হবে, ইউসিএ, মনে রাখতে হবে। আর কোন কোন অ্যামিনো অ্যাসিডের কোডনের জন্য একটি সুনির্দিষ্ট কোড থাকলেও অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যদি 2, 3, 4টি এমনকি 6টি পর্যন্ত কোডন নিয়ে নির্ধারিত হয়, যেমন লাইসিনের জন্য 2টি, ভ্যালিনের জন্য 4টি, আবার আর্জিনিনের জন্য 6টি কোডন থাকে। 1966 সালে জেনেটিক কোডের সাথে সম্পূর্ণ অর্থ স্থানান্তর সম্ভব হয়। জেনেটিক কোডের পাঠোদ্ধারের জন্য নিরেনবার্গ ও হার্জেগোবিন্দ খুরানা, যিনি ভারতীয় একজন বৈজ্ঞানিক, তিনি 1969 সালে মূলত নোবেল পুরস্কারে অভিহিত হন। তাহলে এই ছিল কোডন, অ্যান্টিকোডন এবং আজকের জিনোম এই নিয়ে পড়াশোনা। আজকের ক্লাসের মাধ্যমেই কিন্তু আমরা এই যে 1 নম্বর অধ্যায় অর্থাৎ কোষ এবং কোষের গঠন, সেই অধ্যায় কিন্তু আমরা শেষ করলাম। এর মাধ্যমে আমাদের অধ্যায় 1 শেষ। এরপর থেকে আমরা অধ্যায় 1 শুরু করব। আমরা আশা করছি তোমরা সবসময় আমাদের সাথে আছো এবং নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখছো। এতক্ষণ তোমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।